প্রিয় শিক্ষার্থী, আজ তাহলে আমরা রসায়নের প্রথম পত্র গুণগত রসায়নে বোরের পরমাণু মডেল নিয়ে আমরা আলোচনা করব। আগের ক্লাসে আমাদের ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল, আজকে আমাদের এখন ছিল বোরের পরমাণু মডেল। তোমরা জানো বোর রাদারফোর্ডের যে ত্রুটিগুলো ছিল অর্থাৎ সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতাগুলো নিয়েই বোর আবার তার মডেল প্রদান করেছে। তোমরা এটা 19-এও কিছুটা করেছো, কিন্তু এখানে সেটা একটু ব্যাপক আকারে করা হবে। তাহলে আমরা এখন যাই। রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতার উপর ভিত্তি করে বোর এই পরমাণু মডেল তৈরি করছে। এখন আমরা যাব বোর যে পরমাণু মডেল তৈরি করছে তার প্রথম যে মডেলটা ছিল সেটা ছিল কৌণিক ভরবেগের উপর ভিত্তি করে। আমরা জানি পরমাণু যখন নিউক্লিয়াসের চারদিকে ঘোরে তখন কয়েকটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এই কক্ষপথগুলোকে আমরা অরবিট অথবা প্রধান শক্তি স্তর হিসাবে বলে থাকি। তাহলে আমরা এখানে শক্তি স্তরের বিষয় সম্পর্কে মতবাদ। শক্তি স্তরের বিষয় মতবাদ। তাহলে এখানে রাদারফোর্ডের পর কি আসলো বোর পরমাণু মডেলের যে শক্তি স্তর আছে শক্তি স্তর নিয়ে তারা আলোচনা করছে। এখানে আমরা একটা জিনিস জানি যে রাদারফোর্ড যখন পরমাণু মডেল তৈরি করে তখন এই শক্তি স্তরগুলোর ক্ষমতা সম্পর্কে সে ব্যাখ্যা করতে পারে না। এখন আমরা যেটা যাব, বোর যখন তার পরমাণু মডেলে আকৃতি গঠন করেন, আমরা যে এটাকে বলি আমরা নিউক্লিয়াস। এখানে থাকে প্রোটন আর নিউট্রন, আর এটাকে বলি আমরা শক্তি স্তর বা কক্ষপথ। এই শক্তি স্তর বা কক্ষপথ, তাহলে আমরা এখানে বোরের শক্তি স্তরের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে বোর বলছে যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে তাদেরকে বলা হয়েছে শক্তি স্তর। তাহলে কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে এই ঘূর্ণায়মান অবস্থানকে বলা হচ্ছে শক্তি স্তর। তাহলে শক্তি স্তরকে বোর ছোট হাতের n দ্বারা সংজ্ঞায়িত করে। কি দ্বারা? ছোট হাতের n দ্বারা। এই n ইকুয়াল টু আমরা বলতে পারি 1 2 3 4 ইত্যাদি। এবং এই 1 2 3 4 এই কক্ষপথগুলোকে অর্থাৎ 1 2 3 4 কক্ষপথগুলোকে এখানে আমরা কিছু সাংকেতিক চিহ্ন যেমন কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি বোরের মডেল অনুপাতে প্রথম কক্ষপথ 1 নম্বর কক্ষপথকে বলা হচ্ছে কে, 2 নম্বর কক্ষপথ হলো এল, 3 নম্বর কক্ষপথ এম এবং 4 নম্বর কক্ষপথ এন। তাহলে বোর্ডের মডেল অনুপাতে আমরা শক্তি স্তরের ভিত্তি করে পরমাণু মডেলটাকে বিভিন্ন কক্ষপথের নাম্বারিং বা চিহ্নিত করতে পারি। এবার যেটা যাব আমরা বোর মডেলের দ্বিতীয় মডেল, বলা হয়েছে কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। 2 নম্বর কি? কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। এখন আমরা আসবো কৌণিক ভরবেগ। আবার ওই পূর্বের অবস্থা ফিরে আসি, অর্থাৎ পরমাণুর গঠনে। পরমাণুর গঠনে যখন আমরা যাব তখন আমরা কৌণিক ভরবেগ নিয়ে আলোচনায় যাব। এখানে কৌণিক ভরবেগ বলতে যেটা আমরা বুঝি সেটা হলো
কৌণিক ভরবেগ ইকুয়াল টু h বাই টয়েস পাই। এটাকে আমরা আরো ভালোভাবে বলতে পারি mv r ইকুয়াল টু nh বাই টয়েস পাই। তাহলে আমরা কৌণিক ভরবেগ অনুপাতে পরমাণু মডেল হতে আমরা জানি কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nh বাই টয়েস পাই। এখানে আসবো আমরা, এখানে m ইকুয়াল টু বোঝানো হয়েছে ইলেকট্রনের ভর, v বলা হয়েছে ইলেকট্রনের বেগ, আর একটা বলা হয়েছে কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে আমরা এইভাবে পরমাণু মডেল অর্থাৎ বোরের পরমাণু মডেল হতে একটা পরমাণুর কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারি। তাহলে কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nh বাই টয়েস পাই। এখানে পাইটা হলো দ্রব্যরাশি দ্রব্য, আর এইচটা হলো প্লাঙ্কের দ্রব্য, তাহলে আমরা বোর মডেলের দ্বিতীয় মডেল অর্থাৎ কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ আমরা এখানে জানলাম। এরপর আসে আমরা তৃতীয় মতবাদ, অর্থাৎ শক্তি স্তরের বিকিরণ বিষয়ক 3 নাম্বার। শক্তি বিকিরণ বিষয়ক মতবাদ। তাহলে আমরা এবার আসবো বোর পরমাণু মডেলের তৃতীয় মডেল অর্থাৎ শক্তি বিকিরণ বিষয়ক মতবাদ। আমরা পরমাণু মডেলের এই জায়গা থেকে আমরা দেখব যখন নিচের কক্ষপথ থেকে ইলেকট্রন উপরের কক্ষপথে যায় তখন ইলেকট্রন শক্তি শোষণ করে, এবং যখন উপর থেকে নিচের দিকে আসে, নিচের কক্ষপথ আসে, তখন সে শক্তি বিকিরণ করে। তাহলে আমরা এখানে আগে শুনে দেখতে পাচ্ছি ইলেকট্রন যখন নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথ থেকে উপরের শক্তি স্তরে অর্থাৎ উচ্চ শক্তি স্তরে গমন করে তখন ইলেকট্রন শক্তি শোষণ করে, এবং উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে গমন করে বা ফিরে আসে তখন শক্তি বিকিরণ করে। তাহলে আমরা এখানে আসবো উচ্চ শক্তি স্তরে শক্তি E2, নিম্ন শক্তি স্তরের শক্তি E1। আমরা বলতে পারি শোষিত বা বিকিরিত শক্তি E2 মাইনাস E1, এবং এই শোষিত বিকিরিত শক্তিকে যদি আমরা ডেল ই দ্বারা প্রকাশ করি তাহলে ডেল ই ইকুয়াল টু E2 মাইনাস E1। তাহলে উচ্চ শক্তি স্তরের শক্তি মাইনাস নিম্ন শক্তি স্তরের শক্তি কে আমরা শোষিত বা বিকিরিত শক্তি হিসাবে গণ্য করি। তাহলে আমরা এখানে বোর পরমাণুর 3টি মডেল সম্পর্কে আমরা এখানে একটু জানলাম। এখন আমরা আরো আসতে পারি এই ডেল ই ইকুয়াল টু
আমরা বলতে পারি এইচ নিউ। নিউটা হলো আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি অথবা কম্পাঙ্ক। আবার এই নিউ বলা যায় সি বাই ল্যামডা। সি এটা হলো আলোর বেগ, ল্যামডাটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা আমরা বের করতে পারি ডিএলই ইকুয়াল টু এইচ নিউ সি বাই ল্যামডা। তাহলে বোর মডেলের তৃতীয় শর্ত অনুপাতে আমরা ইলেকট্রন যখন তার নিজ কক্ষপথে ভ্রমণকারী বা ঘূর্ণায়মান অবস্থায় কক্ষপথ পরিবর্তন করে, তখন এই জায়গা থেকে আমরা এখানে গৃহীত বা শোষিত বা বর্জিত শক্তিকে আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারব। তাহলে আমরা আরেকটু লাগাই। এবার আমরা যাই বোর মডেলের যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতাগুলি। বোর মডেলের সীমাবদ্ধতা এক নাম্বার। বোর মডেলের সীমাবদ্ধতা প্রথমে যেটা ছিল যে বোর যে মডেলটা দিয়েছে এখানে সেটা ছিল এক ইলেকট্রন বিশিষ্ট, এক ইলেকট্রন বিশিষ্ট অথবা শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বোর যে মডেল এখানে দিয়েছে সেখানে কি এটা শুধুমাত্র এক ইলেকট্রন অথবা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু একের অধিক যখন ইলেকট্রন হবে অন্যান্য পরমাণুর ক্ষেত্রে এই মডেলটা প্রযোজ্য হবে না। এটা ছিল এক নম্বর সীমাবদ্ধতা। এবার আসি আমরা দ্বিতীয় সীমাবদ্ধতা। আমরা যারা জানি বোর মডেল অনুপাতে ইলেকট্রন তার কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই ব্যাখ্যা সাধারণত দ্বিমাত্রিক, অর্থাৎ এটা শুধুমাত্র অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ প্রধান শক্তি স্তর। কিন্তু প্রধান শক্তি স্তরের মধ্যে যে আবার ত্রিমাত্রিক ক্ষমতা সম্পন্ন অরবিটাল বা উপশক্তি স্তর আছে, সেই উপশক্তি স্তর সম্পর্কে বিজ্ঞানী বোর তার মতবাদ ব্যাখ্যা করতে পারে নাই। এটা ছিল বোর পরমাণু মডেলের দ্বিতীয় সীমাবদ্ধতা। এবার যেটা আসবো আমরা জানি ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে বা উচ্চ কক্ষপথেও আগমন করে অথবা উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে গমন করে, এ সময় আমরা জানি কিছু বর্ণালী মিতির সৃষ্টি হয়। কিন্তু বোর পরমাণু মডেল অনুপাতে দেখা যায় এখানে শুধুমাত্র একটি বর্ণালী মিতির সৃষ্টি হয়, কিন্তু প্রকৃত অর্থে তড়িৎ চুম্বকীয় বলের কারণে আমরা দেখতে পাই যে এই পরমাণুগুলোতে অসংখ্য বর্ণমালার সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে বোরের পরমাণু মডেল হতে শুধুমাত্র একটি রেখা সম্পন্ন বর্ণালী সম্পন্ন হতে পারে বা উৎপন্ন হতে পারে, কিন্তু একাধিক বর্ণালী বা বর্ণালী মিতি সৃষ্টি হতে পারে না। এটা ছিল বোর পরমাণু তৃতীয় সীমাবদ্ধতা। এবার যেটা আমরা আসবো যে বোর পরমাণু মডেলের সাহায্যে n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। বোর পরমাণু মডেলের সাহায্যে n-তম ব্যাসার্ধের n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। n-তম কক্ষপথের ব্যাসার্ধ
নির্ণয়। n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় বোর পরের মানদণ্ডের অনুসারে আমরা যেখানে যাব। এখানে আমরা যেটা দেখব যেটা যে পরমাণুতে যখন ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে এই ইলেকট্রন গুলো কখনো একবারে কেন্দ্রে পৌঁছে না, অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থান করে না, এবং কখনো কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো স্থানচ্যুত ঘটে না। যদি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হয় অথবা ইলেকট্রন তার কক্ষপথ হতে স্থানচ্যুত হয় তাহলে পরমাণুর অস্তিত্ব বজায় থাকবে না। তাই এখানে বলা হয়েছে এই ইলেকট্রন তার নিজ কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় দুই ধরনের শক্তি বিরাজ করে। এটাকে বলি আমরা কেন্দ্রমুখী বল, আরটা বলি আমরা কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল এখানে পরস্পর সমানভাবে অবস্থান করে। এই কারণে ইলেকট্রনগুলো তার নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় থাকতে পারে। তাহলে আমরা এখানে বলতে পারি কেন্দ্রমুখী বল এবং সমান কেন্দ্র বিমুখী বল। F equal to ZE into E by R square। এখানে Z টা হলো পরমাণুর পারমাণবিক সংখ্যা, E টা হলো চার্জ অর্থাৎ ইলেকট্রনের চার্জ, আর R টা হলো এখানে কক্ষপথের ব্যাসার্ধ। এটাকে আমরা আরো ভালোভাবে লিখতে পারি ZE স্কয়ার বাই R স্কয়ার। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যেটা কেন্দ্রমুখী বল সমান কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যখন তার নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন দুটা বল অর্থাৎ কেন্দ্রমুখী বল সমান কেন্দ্র বিমুখী বল, দুটা পরস্পর সমান অবস্থান করে। তাহলে এখানে আমরা বলতে পারি কেন্দ্রমুখী বল ZE স্কয়ার বাই R স্কয়ার ইকুয়াল টু কেন্দ্রমুখী বল সমান mv স্কয়ার বাই R স্কয়ার। mv স্কয়ার R equal to ZE স্কয়ার R equal to ZE স্কয়ার by mv স্কয়ার। আবার বলতে পারি আমরা v স্কয়ার equal to ZE স্কয়ার by mr। এবার আসি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ mvr equal to nh by twice pi। এখানে যদি আমরা v equal to nh by twice pi mr, এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করা হয়, উভয় পক্ষকে বর্গ করলে আমাদের যেটা আসবে অর্থাৎ এই জায়গায় আমরা v এর মানটা বসাতে পারি। উভয় পক্ষকে বর্গ করলে হবে এইভাবে। তাহলে এখানে v এর মান আমরা বসাতে পারি v স্কয়ার মান ZE স্কয়ার বাই
এম আর, আর এখানে করলে হয় এন স্কোয়ার এ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। এই তো এখন এখান থেকে একটা কাটতে পারি আমরা। এখন যেটা আমরা করব 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর ইকুয়াল টু জেড স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার বাই এম। এখানে আরটাকে রেখে আমরা এন স্কোয়ার এ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা n তম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করতে পারব। এখানে যদি আমরা r তম কক্ষপথ নিই n স্কয়ার a স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার, এই সূত্র ব্যবহার করে আমরা n তম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করতে পারব। তাহলে আজকে আমাদের যা জানলাম সেটা হলো বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলে আমাদের তিনটি মডেল ছিল। একটা ছিল কক্ষপথের ভিত্তি করে, অর্থাৎ বিজ্ঞানী বোর তার কক্ষপথগুলোকে নাম্বারিং করছেন, অর্থাৎ 1 2 3 4 এইগুলো আমরা নির্দিষ্ট সাংকেতিক চিহ্নটা প্রকাশ করছে। যেরকম 1 নম্বরকে বলা হয়েছে কে, 2 নম্বরকে এল, 3 নম্বরে এম, 4 নম্বরে এম ইত্যাদি। দ্বিতীয়ত যেটা ছিল সেটা হলো কৌণিক ভরবেগ, অর্থাৎ ইলেকট্রন যখন তার নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তখন অরবিটাল কৌণিক ভরবেগ নির্ণয় করে, যেটা ছিল আমাদের mvr = nh/τ²। চতুর্থ যেটা আসলে শেষ যে মডেলটা ছিল, শেষ মডেলটা ছিল আমাদের এখানে ব্যাসার্ধ ভিত্তি করে। এখন আমরা সেই ব্যাসার্ধ ভিত্তি করে অর্থাৎ n তম কক্ষপথ অর্থাৎ যে কোনো একটা কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। এই সমীকরণের মাধ্যমে n হচ্ছে প্রধান কক্ষপথ, এখানে n এর মান যাই থাকবে, n এর মান 1 2 3 4 যাই থাকবে না কেন, যে কোনো কক্ষপথ, তা আমরা যদি বলতে পারি এখান থেকে যে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কত সেটা আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। যদি বলা হয় তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত সেটা আমরা এই সূত্র মাধ্যমে নির্ণয় করতে পারবো। যদি বলা হয় প্রথম কক্ষপথ অর্থাৎ n = 1, সেক্ষেত্রে আমরা এটা নির্ণয় করতে পারবো। তাহলে একটা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণটা আমরা আজকে এখান থেকে জানলাম। যাই হোক, তাহলে আমাদের বোর পরমাণু মডেল এখানে আমরা আজকে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। কিন্তু ঘটনা হলো যে তোমরা এই যে এখন ক্রান্তিকাল যে চলছে, অর্থাৎ করোনা থেকে দূরে রাখো, সামাজিক দূরত্ব বজায় রেখো, মাস্ক সর্বদা ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকবে, সবাইকে নিরাপদে রাখবে। এ বলে আজকে সবাইকে ধন্যবাদ।